আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব আপনাদের ইংরেজি টেক্সট বুক থেকে লেসন 21। এখানে দেখেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর বিস্ময়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মানে পৃথিবীতে যে বিস্ময়কর স্থান অথবা জিনিসপত্র রয়েছে, জায়গা রয়েছে, সেগুলো নিয়েই আসলে কথা। সো নিচে এই যে আমরা 3টা ফটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পিরামিড, আরেকটা তাজমহল এবং আরেকটা হচ্ছে আইফেল টাওয়ার। এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই লেসনে। সো চলুন আমরা নিচে পড়া শুরু করে দিই। বি নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আমরা আসি, এইখানে জাস্ট পিরামিড নিয়ে কথা বলা রয়েছে, কিন্তু এখানে শূন্যস্থান করে দেওয়া রয়েছে। সেই শূন্যস্থানগুলো পূরণ করার মাধ্যমে পিরামিড সম্পর্কে আমরা তথ্য পাবো। সো এখানে আমি কিন্তু অলরেডি পূরণ করে দিয়েছি। আপনারা ভিডিওটা পজ করে এই লেখাগুলো আপনাদের টেক্সট বুকে তুলে নিতে পারেন, এই শূন্যস্থানগুলো পূরণ করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবার আমি জাস্ট এটা একটু পড়ে দিচ্ছি। ওকে, দ্য পিরামিডস আর হিউজ গ্রেভিয়ার্ডস ফর দ্য অ্যানশিয়েন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট। ইজিপ্টের বা মিশরের রাজা রানী যারা ছিলেন, পুরাতন বা প্রাচীন রাজা রানী, তাদের জন্য এই পিরামিডসগুলোকে ব্যবহার করা হতো তাদের কবরস্থান হিসেবে। দিস কিংস অ্যান্ড কুইন্স আর নোন অ্যাজ দ্য ফারাও, এবং এই প্রাচীন রাজা রানী তারা ফারাও নামে পরিচিত ছিলেন। ইট নিডেড আ ফিউ থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল্ড দ্য পিরামিডস। তো এই পিরামিডস তৈরি করতে হাজার হাজার শ্রমিক প্রয়োজন হয়েছিল। দ্য মোস্ট ফেমাস পিরামিডস আর দ্য গিজা পিরামিডস। সো এতগুলো পিরামিডসের মধ্যে এখানে যে অনেকগুলো দেখবেন, বা এই ধরনের পিরামিডস আরও আছে, অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটে আছে, কিন্তু সেগুলোর মধ্যে গিজা পিরামিডসটা সব থেকে বিখ্যাত। গিজা ইজ দ্য প্লেস নিয়ার কায়রো। এটা কায়রো স্থানের বা কায়রোর খুব কাছাকাছি এই গিজা পিরামিডটা অবস্থিত, দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট। তো কায়রো কি বলেন তো? মিশরের রাজধানী। ওকে, দ্য পিরামিডস অফ খুফুর অ্যাট গিজা ইজ দ্য লার্জেস্ট ইজিপশিয়ান পিরামিড। তো খুফুর পিরামিড এই নাম আপনারা শুনেছেন। তো সেই পিরামিডটা আসলে সব থেকে বড় পিরামিড হিসেবে ধরা হয়। ইট ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স স্টিল ইন এক্সিস্টেন্স। ওকে, সো এইটা মানে যতগুলো বিস্ময়কর জিনিসপত্র রয়েছে সেগুলোর মধ্যে একটি, যেটা এখনো মানে বিরাজ করছে, এখনো রয়েছে, স্থাপনাটা এখনো ভেঙে চুরে শেষ হয়ে যায় নাই। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসুন সি নাম্বার অ্যাক্টিভিটিসে। এখানে দেখবেন রিড দ্য ফলোইং টেক্সট। নিচের এই টেক্সট আমরা পড়বো এবং এই টেক্সট অবশ্যই তাজমহল নিয়ে। সো আমরা প্রথমে কিন্তু পিরামিড নিয়ে পড়ে ফেললাম, তারপরে এখন পড়ছি আমরা তাজমহল নিয়ে। এইখানে আমরা যদি একটু দেখি, দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ। এই যে তাজমহল, সেটাকে দ্য তাজ নামেও কিন্তু ডাকা হয়ে থাকে বা পরিচিত। ইট ইজ আ হোয়াইট মার্বেল টম লোকেটেড ইন আগ্রা, ইন্ডিয়া। সো ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত এটা। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটি কবর। ঠিক আছে। ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? আপনি কি জানেন যে তাজমহল কিভাবে তৈরি হলো, বা তাজমহল তৈরির ইতিহাসটা, এর পেছনের কাহিনী জানেন কিনা, এই প্রশ্ন করেছে। দ্য মুঘল এম্পারর মানে সম্রাট। তো মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ মুমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ। তো সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলকে তার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতেন। এক কথায় অনেক ভালোবাসতেন, এটা বোঝাচ্ছে। মুমতাজ ডাইড অ্যান আর্লি এজ। কিন্তু মুমতাজ মহল তিনি খুবই অল্প বয়সে মারা যান। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। এবং শাহজাহান তার স্ত্রীর মৃত্যুতে খুবই মানে কি হবে, মর্মাহত হয়। ঠিক আছে, খুবই খারাপ অনুভব করেন এবং নিজেকে স্থির রাখতে পারছিলেন না। খুবই অস্থিরতা তার মনের মধ্যে চলে আসে, খারাপ লাগা, বিষণ্ণতা এগুলো আসে। ঠিক আছে। সো তাই হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। তার জন্য তিনি এই তাজমহলটা তৈরি করেছেন চিহ্ন হিসেবে। কিসের? তার ভালোবাসার স্মৃতি হিসেবে, যে তার ওয়াইফকে তিনি কত ভালোবাসতেন সেটার স্মৃতি হিসেবে, সেটার প্রকাশক সংকেত হিসেবে তিনি এটা তৈরি করেছেন। ইট ইজ দ্য প্লেস ওয়ার মুমতাজ ইজ স্লিপিং ফর এভার। এইটাই সেই জায়গা যেখানে সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল ঘুমিয়ে আছেন, বা যেখানে তাকে কবর দেওয়া হয়েছে। দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 একর্স আর 405 হেক্টরস। সো এই তাজমহলটা 1003 একরের উপরে, অথবা যেটাকে আমরা হেক্টরে যদি পরিমাপ করি তাহলে 405 হেক্টর জায়গার উপরে, জমির উপরে এটা তৈরি করা, বিশাল একটা এরিয়া জুড়ে এটা কিন্তু তৈরি। দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। তো মুঘল যেই স্থাপত্য শৈলী ছিল, আর্কিটেকচার বলতে এখানে স্থাপত্য বোঝাচ্ছে, তো আমরা স্থাপত্য শৈলী বলছি, সেগুলোর ভেতরে সব থেকে সুন্দর নিখুঁত একটা স্থাপত্য শৈলী কিন্তু এই তাজমহল। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া। এইখানে যেই শিল্পগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো পার্সিয়া, তুর্কি এবং ইন্ডিয়ার সংমিশ্রণে তৈরি। এখানে 3টা দেশ বা জাতির যে সংস্কৃতি রয়েছে সেখান থেকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ইট টুক 21 ইয়ার্স অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান টু কমপ্লিট দ্য তাজমহল। এইটা 21 বছর সময় লেগেছে তৈরি করতে, এবং যেখানে হাজার হাজার
শিল্পী এবং যেই কারিগর যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করা হয়েছে। দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই তাজমহল সেটা পুরো বিশ্বব্যাপী এটা মানে পরিচিত, বা সবাই এটাকে এই নামেই বুঝে বা চেনে, বা এটা সমালোচিত বলবো না, আলোচিত। সেটা কি? ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটা বিস্ময়, এই নামে এটা আলোচিত। আশা করি এই প্যাসেজটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা নিচের দিকে আসি। ওকে, সো এইখানে আমরা যেটা দেখছি, নাও মেক সাম কোয়েশ্চেন্স বেসড অন দ্য প্যাসেজ ইউ রিড ইউজিং দ্য কিউজ গিভেন বিলো। নিচে কিছু এই যে অর্ধেক অংশটা দেওয়া রয়েছে, এইটা পূরণ করতে হবে, এগুলো কোয়েশ্চেন মেক করতে হবে। এবং এই কোয়েশ্চেন মেক করবেন কিসের উপর বেস করে? যে উপরে আমরা তাজমহল নিয়ে যে প্যাসটা পড়লাম এইটার উপর বেস করে নিচের কোয়েশ্চেনগুলো করতে হবে। অলরেডি আমি আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু এই যে করে দিয়েছি, এগুলো আপনারা জাস্ট আপনাদের টেক্সট বুকে তুলে নেন অথবা খাতায় উঠিয়ে নেবেন। সো এখানে আর আমি সময় নষ্ট করছি না, এটা জাস্ট ভিডিওটা পজ করে এটা উঠিয়ে নেন। হ্যাঁ, এরপরে আমরা যদি C2 অ্যাক্টিভিটিতে আসি, এখানে কি বলছে দেখেন, কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এটাও কিন্তু এই তাজমহলের যে প্যাসেজটা বললাম এইটার উপর বেস করে এই নিচের এই টেবলটা আপনাদেরকে পূরণ করতে হবে। এইটাও আমি কিন্তু পূরণ করে দিয়েছি। শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তাজমহল ইজ নোন অ্যাজ দ্য তাজ। ইটস এরিয়া ইজ অ্যাবাউট 1003 একর্স। পাশে আপনি অর 405 হেক্টর সেটাও লিখতে পারেন, অসুবিধা নাই। মুমতাজ ডাইড at an early age. Okay, to complete the task it took 21 years. ওকে, সো এইভাবে আপনারা এটা বলতে পারেন। এখানে 21 ইয়ার্স এর সাথে আরো লাগাইতে পারেন আপনারা থাউজেন্ডস অফ ওয়ার্কার্স যে কাজ করেছে সেখানে, ক্রাফটসম্যান এবং হলো আর্টিসানস, সেটাও আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তো C2 এই ইয়াটা টেবিলটাও তাহলে আপনাদের হয়ে গেল। এবার আমরা আসি D নাম্বার অ্যাক্টিভিটিজে। এইখানে আমরা একটু দেখব রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর একটি বিষয় নিয়ে এই টেক্সটটা পড়ো, নিচেরটা দ্য আইফেল টাওয়ার, এবং সেই ওয়ান্ডারটা কি, সে বিষয়টা কি, আইফেল টাওয়ার। মানে এই যে নিচের শূন্যস্থান, এটা হলো আইফেল টাওয়ার নিয়ে করা। পুট দ্য ভার্বস ইন ব্র্যাকেটস ইনটু দ্য কারেক্ট টেন্স, এবং এই ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া আছে, এই যে দেখেন প্রত্যেকটা শূন্যস্থানের পরে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে। রাইট ফ্রম ভার্বস, যেটা আপনাদের সেকেন্ড পেপারে রয়েছে সেরকম। হ্যাঁ, এইখানে আমাদের সঠিক ভার্বটা বসাতে হবে এবং টেন্স অনুযায়ী সেটা অতীতকালের জন্য হবে নাকি প্রেজেন্টের জন্য হবে নাকি ফিউচারের জন্য হবে, সেটা আমাদেরকে বুঝে বুঝে বসাতে হবে। আমি অলরেডি এখানে করে ফেলেছি, আপনারা জাস্ট এটাকে ভিডিওটাকে পজ করে এই উত্তরগুলো তুলে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এখন পুরোটা পড়ে দিচ্ছি, বাংলা করে দিচ্ছি একবার, যাতে করে আপনাদের সুবিধা হয়। দ্য আইফেল টাওয়ার ইজ দ্য লার্জেস্ট টাওয়ার ইন প্যারিস। সো প্যারিসের আইফেল টাওয়ারটা একটি হচ্ছে। ল্যাটিস টাওয়ার বলতে এখানে বোঝায় এই যে যে ডিজাইনে আসলে আইফেল টাওয়ারটা তৈরি, সেই ডিজাইনটাকে এখানে ল্যাটিস টাওয়ার বা ল্যাটিস ডিজাইন হিসেবে তুলে ধরা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, সহজে আমি বললাম যে একটা জিগজ্যাগ সিস্টেমটা করা আছে মাঝখান দিয়ে বিভিন্নভাবে। দেখেন আমি যদি এটা দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে দেখেন এই যে আমরা যেটা দেখছি এইখানে কিন্তু দেখবো যে একটার সাথে আরেকটা লাগানো আছে, একটু ক্রস করে লাগানো আছে, মাঝখান দিয়ে কিন্তু ফাঁকা অবস্থান রয়েছে। এই স্থাপত্যটাকে আসলে এখানে ল্যাটিস টাওয়ার হিসেবে তুলে ধরেছে। সো আমরা এবার আসি পরেরটাতে। ইট ওয়াজ বিল্ট ইন 1889। তো এইখানে একটু একবার বুঝিয়ে দিলে হয়তো আপনারা বুঝবেন। এই বি ভার্বের ভেতরে কিন্তু অ্যামিজার ওয়াজ ওয়ার বি বিন বিইং এই কয়টা থাকে। ঠিক আছে, এই কয়েকটা থেকে আপনাকে এই জায়গায় একটা মানে যেটা মিলবে, এম বসলে এম, ইজ বসলে ইজ, ওয়াজ বসলে ওয়াজ, আর বসলে আর, এগুলো বসাইতে হবে। তো ইটের সাথে তো আর এম অথবা ওয়ার এগুলো বসার কথা নয়, ইটের সাথে হয় ইজ বসবে না হলে ওয়াজ বসবে। এখন ইজ কেন দিলাম না, ওয়াজ কেন দিলাম? কারণ এই যে 1889 সনে এটা তৈরি হয়েছিল, এটা কিন্তু পাস্টের একটা কথা, তাই না? এই জন্য আমাদেরকে এখানে ওয়াজটা ব্যবহার করতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, নাও ইট ইজ কনসিডার্ড এই কালচারাল আইকন অফ ফ্রান্স। এইটা হচ্ছে সাংস্কৃতিক একটা চিহ্ন হিসেবেই, আসলে ফ্রান্সের চিহ্ন হিসেবেই এটা কি সমাদৃত। ঠিক আছে, সবাই এটাকে মনে করেন কনসিডার্ড। ওকে, সো এখানে ইট ইজ কনসিডার্ড এটা প্যাসিভ ফর্মে নিয়ে চলে আসা হয়েছে। তো এই ক্ষেত্রে যখন আপনারা মনে রাখবেন, যখন সাবজেক্ট ইট বলতে কাকে বোঝাচ্ছে? আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ার সেটা নিজেই কি মানুষের কাছে সমাদৃত হয় নাকি মানুষ তাকে সমাদৃত করে? সো যখন দেখবেন সাবজেক্ট নিজে কাজটা করতে পারছে না, তখন সেটাকে আমরা এরকম প্যাসিভে নিয়ে চলে আসবো। সেই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে, অ্যামিজার যে কোনো কিছু ওয়াজ ওয়ার এগুলো দেওয়ার পর আমরা ভার্বের V3 যে পাস্ট পার্টিসিপল সেটা বসিয়ে দেবো, তাহলে সেটা হয়ে যাবে প্যাসিভ ফর্মে। ওকে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, ইট ইজ কনসিডার্ড এইটাকেই মানে মনে করা হয়ে থাকে বা ধারণা করা হয়ে থাকে, এটাকে ধরে নেওয়া হয় কি হিসেবে? এই কালচারাল আইকন অফ ফ্রান্সের একটা সাংস্কৃতিক চিহ্ন হিসেবে। ওকে, ইটস স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রিকগনাইজেবল
স্ট্রাকচারস ইন দ্য ওয়ার্ল্ড টু। এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে একটা পরিচিত এবং জানাশোনা একটা স্ট্রাকচার হিসেবে, গঠন হিসেবে এটাকে ধরে নেওয়া হয়। দ্য টাওয়ার ইজ, এখানে দেখেন আমরা আবার এই যে বি ভার্ব আছে, বি ভার্বের ভেতর তো আমি বললাম এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং এগুলো থাকে, তো এখান থেকে আমাদের যে কোনো একটা নিতে হবে যেটা এর সাথে যায়। তো আমরা এখন এখানে ইজ কেন দিলাম? দ্য টাওয়ার ইজ ফেমাস অ্যাজ দ্য টলেস্ট কনস্ট্রাকশন ইন প্যারিস অ্যান্ড দ্য মোস্ট ভিজিটেড পেইড মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এইখানে দেখেন এই জায়গায় যেটা বলা হচ্ছে, এই টাওয়ারটা কি আগেই শুধুমাত্র ফেমাস ছিল নাকি এখনো আছে? তো এখনো যেহেতু আছে এই জন্য আমরা এখানে ইজের ব্যবহারটা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এই টাওয়ারটা কি? এই টাওয়ারটা এখনো সব থেকে জনপ্রিয় এবং উঁচু একটা কনস্ট্রাকশন বা একটা স্থাপত্য হিসেবে প্যারিসে এটা পরিচিত এবং পুরো বিশ্বে পরিচিত আর কি, এবং দ্য মোস্ট ভিজিটেড পেইড মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং মানে সব থেকে বেশি এই জায়গায় মানুষজন যায় এবং যেখানে যাইতে তাদের পেইড মানে টাকা পয়সা খরচ করতে হয় এইখানে যদি উঠতে যান সেক্ষেত্রেও। ওকে, তারপরে আমরা আসি, মিলিয়ন্স অফ পিপল অ্যাসেন্ড ইট এভরি ইয়ার, মানে অনেক মানুষজন আছেন, এই যে লক্ষাধিক মানুষজন, যা বলছিলাম যে লক্ষাধিক মানুষজন আছেন যারা এখানে আরোহণ করে। অ্যাসেন্ড মানে কি? অ্যাসেন্ড মানে হচ্ছে আরোহণ করা বা এর ভেতরে ওঠা আর কি। ঠিক আছে, ইট ইজ 320 মিটার্স, অর যেটাকে আমরা 1050 ফিট টল হিসেবে ধরছি, এটা এতটা উঁচু। অ্যাবাউট দ্য সেম হাইট অ্যাজ অ্যান 81 স্টোরি বিল্ডিংস, তো এখানে 81তম বা 81 তলা বিল্ডিং এর সমান এটা উঁচু, এটা বোঝাচ্ছে। দ্য টাওয়ার হ্যাজ 3 লেভেলস ফর ভিজিটর্স, এখানে হ্যাভ আছে দেখেন ব্র্যাকেটে, আমরা হ্যাজ কেন দিলাম? কারণ যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা কি করব, সেটার সাথে হ্যাভ না বসে হ্যাজ বসাবো, কারণ হ্যাভ বসবে তখনই যখন সাবজেক্টটা প্লুরাল হবে। ওকে, সো এখানে এই জন্য আমরা হ্যাজ দিয়েছি, হ্যাজ 3 লেভেলস ফর ভিজিটর্স, এটাতে যারা ভিজিট করবেন, যারা যাবেন এখানে, তাদের জন্য 3টা ধাপ রয়েছে, এখানে 3 ধাপে এটাকে সাজানো হয়েছে আর কি। এ ভিজিটর, এই দেখেন, এ ভিজিটর হ্যাজ টু ওয়াক ওভার 300 স্টেপস টু গো ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য ফার্স্ট লেভেল, তো একজন ভিজিটরকে 300টা ধাপ বা সিঁড়ি পার হইতে হবে তারা এই যে নিচতলা থেকে একতলায় পর্যন্ত পৌঁছানোর জন্য। দ্য ডিস্টেন্স রিমেন্স দ্য সেম বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লেভেল, এবং এই একই সমপরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য। ঠিক আছে, মানে ফার্স্ট লেভেল থেকে আবার সেকেন্ড লেভেলে যাওয়ার জন্য একই ডিস্টেন্স দূরত্ব তাদেরকে পার করতে হবে। দ্য থার্ড অ্যান্ড হাইয়েস্ট লেভেল ক্যান বি অ্যাক্সেসড অনলি বাই লিফট, এবং সর্বোচ্চ যেই চূড়াটা বা সর্বোচ্চ যে লেভেলটা 3 নাম্বার লেভেল, সেখানে যাওয়ার জন্য এই হেঁটে হেঁটে আর ওঠা যাবে না, সে সময় লিফটের ব্যবহার করতে হবে। দ্য টাওয়ার ইজ নেমড আফটার দ্য ইঞ্জিনিয়ার গুস্টাভ আইফেল, হুজ কোম্পানি ডিজাইনড অ্যান্ড বিল্ট দ্য টাওয়ার, যার এই টাওয়ারটার নাম করা হয়েছে আইফেল একজন যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তার নামে, এবং যার কোম্পানিটা এটাকে ডিজাইন করেছে এবং এটাকে তৈরিও করেছে। তো আশা করি এই প্যাসেজটা আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন। তারপরে আমরা যদি ই নাম্বার অ্যাক্টিভিটিতে আসি, নাও রিড দ্য ডায়ালগ, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এবার এই নিচের এই ডায়ালগটা আমাদেরকে একটু পড়তে হবে, আমরা একটু পড়ে ফেলি। ওকে, সো এখানে আমরা দেখছি মং প্রু, হ্যাঁ এটা কি নাম বলেন তো? মং প্রু। তো মং প্রু কি করছে? নীরাকে জিজ্ঞাসা করছে, নীরা আই এম রিয়েলি সারপ্রাইজড টু নো অ্যাবাউট দিস ওয়ান্ডার্স, নীরা আমি এই বিষয়গুলো সম্পর্কে জেনে সত্যি অভিভূত, আমি মানে খুবই বিস্মিত হয়েছি। হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, তোমার কি অনুভূতি আর কি? নীরা, দে আর অ্যামেজিং, তারা আসলেই চমৎকার, সুন্দর, খুবই বৈচিত্র্যময়। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট টাইম আর অলসো অ্যামেজিং, কিন্তু বর্তমান সময়কার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আবিষ্কার রয়েছে বা বিষয় রয়েছে। দে আর নট অ্যাজ হিউজ অ্যাজ দ্য সুপার স্ট্রাকচার্স, তো বর্তমান সময়ে যে ওয়ান্ডার্সগুলো রয়েছে সেগুলা আগের মতো এই বড় বড় স্ট্রাকচার না, গঠন প্রণালী অত বড় বড় নয় অফ দ্য পাস্ট, বাট দে আর অলসো ইনক্রেডিবল, কিন্তু সেগুলো আসলে দুর্দান্ত, খুবই মানে চমৎকারভাবে তৈরি এবং আমাদের জন্য একটা বিস্ময়ের ব্যাপার। এবার মংপ্রু বলছে, হোয়াট ডু ইউ মিন, তুমি কি আসলে বুঝাইতে চাচ্ছ এই বর্তমান সময়ের ওয়ান্ডার্স বলতে? নীরা তখন বলছে, জাস্ট ওয়েট ফর নাও, একটু কিছুক্ষণ জন্য অপেক্ষা করো, লেট মি অনলি সে দ্য সাম অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমাকে মডার্ন ওয়ার্ল্ডের এই আধুনিক সভ্যতার, আধুনিক পৃথিবীর কিছু বিস্ময়ের কথা তোমাকে বলতে দাও, আর ট্রুলি ইনক্রেডিবল, যেগুলো আসলে সত্যিই দুর্দান্ত। আই মিন দে আর রিয়েলি আনবিলিভেবল, এবং যেগুলো অবিশ্বাস্য। উই উইল রিড অ্যাবাউট দেম ইন দ্য নেক্সট লেসন, এবং আমরা আমাদের পরবর্তী লেসনে সেগুলো নিয়ে আলোচনা করব বা পড়ব। এই যে পরবর্তী লেসন, লেসন 22, এইটাতে এটা নিয়ে আলোচনা হবে। সো 21 নাম্বার লেসন আমরা শেষ করেছি। আশা করি আপনাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।